শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো মাওলানা মামুনুল হকের যে ঘটনাটি ঘটেছে, মাওলানা মামুনুল হককে যেভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে সে বিষয়টি সহ বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আজকের আলোচনায় আমার অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ, অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ শহীদ ভাই, ভালো আছি। আপনাদের ওদিকে তো করোনার পরিস্থিতি মিলায়, আমেরিকা সবকিছু মিলায় আসলে পরিস্থিতি তো স্বাভাবিকই হচ্ছে না। আমরা সবাই একটু বেটার হচ্ছে, মৃত্যু সংখ্যা কমেছে। ফার্স্ট টাইম মাত্র পরশুদিন 10 জন মারা গেছে। ভ্যাকসিন কাজ করছে। আশা করি আমরা দ্রুত, আল্লাহ রহমত করবে, এই বিপদ থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই। কিন্তু বাংলাদেশের মানুষের বিপদ তো কাটছে না। বাংলাদেশ মানুষরা তো শাসন করছে। আপনার শাসক মানুষ ভালো না হলে আল্লাহ আপনাকে গজব থেকে ঠেকাবে কি করে? এবং ধরুন করোনার সংক্রমণ ধরুন প্রথম ধাক্কার পরেও কিন্তু সরকারের তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারা 400 কোটি টাকার আতশবাজি পুড়িয়েছে জন্মশতবার্ষিকীর নামে গত বছর করোনার মধ্যে। প্রণোদনাগুলা লুট করেছে, প্রণোদনা লুট করছে, এবং এর পরেও যে এই যে 1 বছর ব্যাপী যে উৎসব, মানে কয়েক হাজার কোটি টাকা তারা উড়াই ফেলছে, কিন্তু কোনো হসপিটাল বা মাদার অফ মাফিয়ার বাবা রেখে গেছিল তো এগুলা ফকিনের বাচ্চাদের সম্পদ। এগুলা কি বলবেন আপনি? দেশ শেষ হয়ে গেছে। লেট আস গো হেড, উইল স্পিক ইট আউট। তো আপনি দেখেছেন যে গত দুদিন আগে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটি রিসোর্টে গিয়েছিলেন, এবং সেই রিসোর্টে ছাত্রলীগ যুবলীগ তারা হামলা করে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে কিভাবে তাকে অর্থাৎ মামুনুল সাহেব রিসোর্টে ছিলেন, ছাত্রলীগ যুবলীগ বলা। এবং আমি আজকেই দেখলাম যে অনলাইনে হোটেল মালিক বলছিলেন যে সেখানে এনএসআই এবং এসবির লোক ছিল। আমরা যদি একটু শুনে আসি। এখানে যে মানে প্রশাসন বসা ছিল, এনএসআই প্রশাসন, এটা আমরা জানি না। এবং ধরেন তারা দ্বিতীয় স্ত্রীর নামে এক মহিলা সাক্ষাৎকার বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে, অনলাইনে ব্যাপক ভাইরাল করার চেষ্টা করা হয়েছে। আপনার নাম জানি কি বললেন? একটু জোরে। বাবার নাম? বাড়ি কোথায়? ভাঙ্গা থানা না আলফাডাঙ্গা থানা? এখন যে বললেন ভাঙ্গা থানা। এবং দেখুন, মামুনুল হক সাহেব যখন রিসোর্টে প্রবেশ করেন তখন তার স্ত্রীর যে ছবি তারা সিসিটিভি ক্যামেরা থেকে মানুষকে দিয়েছে, সেটি হচ্ছে কালো বোরখা পরা, এবং এই মহিলা কিন্তু ঘটনাস্থলে ছিলই না। অর্থাৎ একটি প্ল্যান। অর্থাৎ আপনি দেখেছেন যে এনএসআই এসবির কথা বলা হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ, অর্থাৎ একটি পরিকল্পিত হামলা। অর্থাৎ মামুনুল হক সাহেব আসলে বোঝা উচিত ছিল যে তিনি তো সবসময় আসলে নজরদারির মধ্যেই থাকেন। তো কিন্তু ছাত্রলীগ যুবলীগের যে হামলা বা এই পরবর্তী যে ঘটনা প্রবাহ, আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? এটা অ্যাবসলিউটলি মাদার অফ মাফিয়া শেখ হাসিনার প্রোগ্রাম। এর 14 জেনারেশন মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা বলে চরিত্র হনন করার যে একটা অভ্যাস, এটা আওয়ামী লীগের অনেক পুরানো অভ্যাস, আদি অভ্যাস। তারা রাজনীতি করেছে গুন্ডাদের দিয়ে, আর হলো মানুষের চরিত্র হনন করা, যাদের চরিত্র পবিত্র। আমার কথা হচ্ছে মামুনুল হক ওখানে গেছেন, এবং ওখানে আপনি তো দেখালেন ম্যানেজার সাহেবকে, যে ম্যানেজার বলেছে যে এখানে এনএসআই লোকজন ছিল। ওই যে এনএসআই বললাম না, যে পিয়ন টাইপ একজন অফিসার,
কি নাম যেন ওর, ভুলে গেছি তো, কি জানি অফিসারটার নাম, এখানে হাই কমিশনে ছিল, পিয়ন টাইপ আমি বলবো। এইসব অফিসার তো বাংলাদেশের জেনারেল হচ্ছে, বুঝছেন না? এবং শেখ হাসিনা হলো আর একটা মাদার অফ মাফিয়া। এদের আর আমি বাজে কথা বলতে চাচ্ছি না, এরা রাষ্ট্রপ্রধান। আপনি দেখেন পার্লামেন্টে যেভাবে কথা বলেছে, আমি জানি না ওই পয়েন্টটা নিয়ে আসবেন কিনা, আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্যাট, যে তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী বলে, চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, বাট কিভাবে কথা বলেছে। জি, আমরা ওই প্রসঙ্গে যাবো, তার আগে আমি মামুন সাহেব ওনার উপর যে আক্রমণটা করলো ছাত্রলীগের লোকরা, হঠাৎ করে ছাত্রলীগের লোক কোত্থেকে আসলো? ছাত্রলীগ এটা তৈরি করা ছিল। একজন আলেমের উপরে যেভাবে আক্রমণ করলো, সে বললো আমার এটা স্ত্রী, এবং পরবর্তীতে দেখালো আর একটা মহিলাকে স্ত্রী হিসাবে। এই নাটকগুলো সব ওয়েল প্রি প্লান, এগুলো চিন্তা করবেন না। আল্লাহর গজব লাগা শুরু হয়ে গেছে। মাদার অফ মাফিয়া, হি ক্যানট ফ্লি, সময় জাস্ট নিয়ারে। দুঃখজনক হচ্ছে আমাদের বিরোধী শক্তিগুলো চুপ হয়ে আছে। এই জন্য এখন আলেম ওলামাদেরকে দিয়ে, আবার এটাও শুনেছি কিছু আলেম ওলাদের নেতাদের দিয়ে নাটকও করানো হচ্ছে। সব মিলিয়ে মামুন সাহেবের বোঝা উচিত। ডিজিএনএস এর নামটা আমি ভুলে গেলাম তো, কি জুবাই, হ্যাঁ জুবাই সাহেব, হ্যাঁ জুবাই সাহেব। he looks like a peon and he happens to be a peon. He doesn't deserve to become a lieutenant colonel. এ পিয়নগিরি করে এখানে বসে শেখ রেহানা, তারেক সিদ্দিকের মেয়েদেরকে পিয়নের কাজ করেছে এখানে বসে। তো এরা গেছে ওখানে, এদের 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 প্রমোশনই তো হয় এইভাবে। অতএব মাদার মাফিয়া তো আনফিট, অতএব আনফিট লোকদেরই তো দরকার এদের। এই পুরা পরিকল্পিত ভাবে একটা আলেমকে যেভাবে, আপনি তো মারতে পারেন না, সে অন্যায় করেছে কিনা, সেজন্য পুলিশ আছে দেশে, এমনকি হেফাজত, সে একটা সংগঠনের, আমি স্ট্যাটাস দিয়েছি, সে একটা সংগঠনের ভালো পোস্টে আছে, সে সংগঠন তাকে দেখবে। যদি অন্যায় করে থাকে, আলেমদের যদি অন্যায় হয়ে থাকে, হিল বি পানিশ। কিন্তু ছাত্রলীগ যুবলীগ যাবে কেন ওখানে? ওয়াই? কান্ট্রি কি কোথায় গেছে? গুন্ডাতন্ত্র কাকে বলে? ছাত্রলীগ যুবলীগের নেতাদেরকে একবার তারা টুপি পরিয়ে আপনার বানায়, কি বলে, টুপি পরে, পাজামা, এদের সব ড্রেস আছে, এদের কাছে হেলমেট আছে, এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে আপনার পাজামা পাঞ্জাবি টুপি থাকে, যাতে করে হেফাজত সেজে ভাঙচুর করে পৃথিবীতে দেখাতে পারে যে এই দেশটা একটা জঙ্গির দেশ। এই ব্যবসায়ী তো করছে মাদার অফ মাফিয়া, বাট লাভ নাই। চিনে ফেলেছে এখন পৃথিবীর লোক, ওয়েস্টের লোক চিনে ফেলেছে এই মহিলাটাকে, যে সে কত খারাপ হতে পারে। দেখেন না, স্টেট ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। সো জাস্ট ওয়েট হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, ইনশাআল্লাহ। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমাদের যারা সাংবাদিকতা করছেন বাংলাদেশে, তাদের কাছ থেকে আমরা আশানুরূপ কোনো রিপোর্ট পাচ্ছি না। সরকার যা বলছে, সরকারের গোয়েন্দা সংস্থা যা বলছে, সবাই সেই মতোই রিপোর্ট করছেন, কেউ প্রশ্ন তুলছেন না। এবং আপনি দেখবেন যে আপনি যদি এখন অনলাইন সার্চ করেন বা বাংলাদেশের 71 বা ডিবিসি টেলিভিশন শুনতে যান, আপনি দেখবেন যে হরেক রকমের ফোনালাপ, অমুকের সঙ্গে তমুকের কথা, তমুকের সঙ্গে অমুকের কথা, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা সামনে নিয়ে এসছে। তো মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে বাংলাদেশের দখলদার প্রধানমন্ত্রী, আপনার মাদার অফ মাফিয়া, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন সংসদে, আপনি যদি একটু শোনেন। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে ধরা পড়ে। সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়লো। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তার বক্তব্যের আরেকটি অংশ আছে
তো কিসের মুখে রাম রাম একটা কথা আছে না, তিনি বলে ভূতের মুখে রাম রাম। আরেকটি অংশের তিনি যা বলছেন, আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখিয়েছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাত বাড়ে, আমরা তা চাই। কোথায় আপনি যদি দেখেন যে বাইতুল মোকাররমে মুসল্লিদের উপরে প্রথম হামলাটা করেছে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, না হলে কিন্তু ঘটনা এত বড়ই হওয়ার কথা না। আমার ওইটাই পয়েন্ট। কারণ হেফাজত কিন্তু তাদের কর্মসূচি থেকে অনেকটা সরে এসেছিল, তারা প্রত্যাহার করে নিয়েছিল প্রায়, যে তারা মোদির বিরুদ্ধে কিছু করবে না। সেখানে তাদেরকে উস্কানি দেয়া, তো পুলিশ যদি সংযত আচরণ করে তাহলে কি ছাত্রলীগ, যুবলীগে যে 21টা লাশ পড়লো, এটা কি ছাত্রলীগ, যুবলীগের কাজ? তো এই যে দুই অংশ আপনাকে শোনালাম শেখ হাসিনার বক্তব্য, আপনার বিশ্লেষণটা জানতে চাই। যে প্রথম অংশটা তো অত্যন্ত পরিষ্কার, বিকজ জানেন যে এই মহিলা কত মিথ্যা কথা বলে। পৃথিবীর যদি এখন 1 নম্বর মিথ্যুক হয়ে থাকে, সে হলো মাদার অফ মাফিয়া শেখ হাসিনা। And this has been recognized by the world media and পৃথিবীর মানে শক্তিশালী রাষ্ট্রসমূহের যে সিস্টেম, তারাও সেটা রিকগনাইজ করেছে অফিসিয়ালি। সে এর আগে বলেছে না যে তাহাজ্জুদের নামাজের পায় না খুঁজে, কি যা এটা পায় না, ওটা পায় না। একজন, আমি তো প্রাইম মিনিস্টার বলি না, এই যে মাফিয়াটা আজকে দখল করে পার্লামেন্টে কথা বলছে, যখন একটা সাবজেক্ট নিয়ে আপনি কথা বলবেন, ইউ শুড কভার এভরিথিং, আপনি প্রত্যেকটা পয়েন্ট বলা উচিত। এই যে 21টা তাজা এতিমের প্রাণ চলে গেল, ও যদি দেশের আসলে প্রধানমন্ত্রী দাবি করে থাকে, ওইটা তো আগে বলবে যে এতগুলো যে মুসল্লি মারা গেছে, এটা নিয়ে তো কোনো কথা বলেনি সে পার্লামেন্টে। এগুলোর কি দাম নেই? আবার ইসলামের কথা বলে, গুন্ডা দিয়ে কতগুলা এই এতিম প্রাণ ঝরে গেল, সেটা নিয়ে সে পার্লামেন্টে কথা বলে না। আর কথা বলছে কি যে সে মুসলমান হয়ে আরেকজনের মেয়েকে নিয়ে, কি আপনি দেখেন, সে নিজেও তো একজন ওই আপনার পার্লার টাইপই মহিলা। তো বিকজ এখন তো মানুষ ফিরে যাবে ওই যে আমার ফাঁসি চাই বইয়ের মধ্যে, এখন তার এইসব কথাবার্তা তো মনে হচ্ছে ওগুলোই সত্য। পার্লামেন্টে একটা মহিলা এসব বলে কি করে? এগুলো পিউনিটিভ ম্যাটার্স, এগুলো বিচারের বিষয়, এগুলো পুলিশের বিষয়। কিছুই প্রমাণ হলো না, সে যেটা ষড়যন্ত্র করেছে তার ষড়যন্ত্রের অংশগুলো সে পার্লামেন্টে বলে দিল। আপনি কল্পনা করতে পারবেন যে কত খারাপ হতে পারে। এবার আসেন দ্বিতীয় অংশ। আবারও বলছি, সে নিজেকে প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করে বা ক্লেম করে। ইফ ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, তুমি নিজেকে প্রধানমন্ত্রী ক্লেম করছো, তুমি কি করে বলো ওরা এরা? অর্থাৎ আমাদের এগুলা পুড়িয়ে দিয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে, তোমাদের গুলা কি হবে? হট ডু মিন বাই তোমাদের? মাদ্রাসা কি অন্য দেশের? তার সে কি ওন করে না মাদ্রাসা, যে তোমাদের গুলো পুড়ে যাবে, তোমাদের গুলো ইটা হয়ে যাবে? সে উস্কানি দিচ্ছে গুন্ডাতন্ত্রদের, তার যুবলীগ, ছাত্রলীগ এন্ড অল দিস থিংস কে। আপনি কল্পনা করেছেন হাউ ক্যান শি সে দ্যাট এখানে আগুন লাগালে তোমাদের গুলা, তোমাদের মানে তুমি কি ওদের প্রধানমন্ত্রী না? যদিও তোমাকে দাবি করো প্রধানমন্ত্রী, একটা অবৈধ stupid. How can you talk like this and claiming to be the chief executive of the country? যে তোমাদের মসজিদ, তোমাদের মাদ্রাসা আগুন লেগে যেতে পারে। What is this তোমাদের? সে নিজেই দেশটাকে ভাগ করছে। মানে একদিকে মাদ্রাসা, হেফাজত বা মুসল্লিরা, একদিকে মুসলমান, আর একদিকে সে হলো ভণ্ড মুসলমান। সে নিজেই তো একটা ভণ্ড মুসলমান। শয়তান কোথাকার। এবং কর্নেল শহীদ, এই মামুনুল হক সাহেবের বিষয়টি নিয়ে বেশ কয়েকটি বক্তব্য বিভিন্ন দিক থেকে আমার কাছে এসছে। যেমন একটি বিষয় আমি যেটি জেনেছি যে মামুনুল হক সাহেবকে আসলে গভর্নমেন্ট কিছু অফার করেছিল,
যে আরো কিছু হরতাল দিতে, আরো কিছু কর্মসূচি ইত্যাদি ইত্যাদি নানা কিছু বিষয় নিয়ে। তো খুব সম্ভবত তারা সেটির সঙ্গে এগ্রি করে নাই, যার ফলে তাকে একটু হেনস্থা করা হলো, সরকারের ক্ষমতা দেখানো হলো। পাশাপাশি আপনি জানেন যে আল্লামা শফি সাহেব মারা যাওয়ার পর থেকে হেফাজতকে 3 ভাগ করার পরিকল্পনা ছিল সরকারের। আনাস মাদানি, বাবুনগরী এবং মামুনুল হক, 3 ভাগ করে আনাস মাদানিকে দিয়ে একটা গেম খেলার চেষ্টা। যখন তাদের এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়, তখন তারা এখন ধরুন এটা হচ্ছে একটা অন্য কৌশল, যে হেফাজতের নেতাদের চরিত্র হননের মাধ্যমে তাদেরকে কলঙ্কিত করা এবং ইসলামকে আবারও ব্যবহার করা রাজনৈতিক হাতিয়ার হিসেবে। তো এই যে আমাদের যে 26শে মার্চ গেল, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আপনার সঙ্গে তো অনেকদিন কথা বলা হয়নি, কেমন দেখলেন এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন এবং জনগণকে বলে দেওয়া হলো যে এত তারিখ থেকে এত তারিখ এতটা থেকে এতটা ঘর থেকে বের হওয়া যাবে না প্রয়োজন ছাড়া? তো কি মনে করেন আপনি, কিভাবে দেখেন এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপন? না, এটা তো কোনো উদযাপন হয়নি, এখানে টাকা লুটপাট হয়েছে। আর কতিপয় দেশের এখানে তো আবার তার ফাদারের যে গুন্ডাতন্ত্রের প্রধান, যে তার ফাদার, মাদার অফ মাফিয়ার ফাদারেরও তো কি জানি ১৭তম জন্মবার্ষিকী বোধহয় ছিল। তো দুইটা একসাথে হয়েছে। আবার পার্লামেন্টে এই মাদার অফ মাফিয়া বলছে যে ব্রিটেনের রানী বলেছে অমুক দেশে, কেউ কিন্তু বলে নাই, মিথ্যা কথা বলছে। ব্রিটেনের রানী বলেছে 26শে মার্চ সম্পর্কে, নট কি বলে তার বাবার জন্মবার্ষিকীতে বলেনি, বা ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আমরা তো শুনেছি কে কি বলেছে। তারপরে আপনার কি বলে মালদ্বীপের প্রেসিডেন্ট আসছে, নরেন্দ্র মোদী আসছে। আমার কথা হচ্ছে যে এই যে মামুনুল হকের কথাটা আপনি বললেন, আজকে একটা টেলিভিশনে দেখলাম মাওলানা রুহি বলছে যে আমাদের যে অরিজিনাল যারা ইসের সেই কমিটিটা আমাদের মানে এখানে ভাগ বোঝা যাচ্ছে, অর্থাৎ তারা যে কমিটি চেয়েছিল সেই কমিটি হয়নি, মামুনের কমিটিটা সঠিক না, হি ওয়ান্টেড টু সে দিস। তো এই ভাগটা তো সে করবে, কেননা বাংলাদেশে তো আর বিরোধী দল নাই না, এতদিন যেহেতু পারে নাই, এখন এই মামুনুল হকের চরিত্র হননের মাধ্যমে হেফাজতের একটা অংশকে গভর্নমেন্ট তার গ্রিপে নিতে চাইবে। এক্স্যাক্টলি। আমি একটা কথা বারে বারে বলি, এই মামুনুল হক সাহেবও কিন্তু ৭১ টিভি, বিভিন্ন ন্যাশনাল টিভিতে ঘুরে বেরিয়েছেন। এখন রুহি শুরু করেছে, অ্যানাদার ইজ কামিং আপ। জি, আমি সবসময় মানুষকে বলি, সবাইকে বলি, যে সরকারি প্রোগ্রামে, সরকারি টেলিভিশন মানে সরকারি মানে কি আমাদের কমন টেলিভিশন, সব পত্রিকায় যখন কোনো নিউজ আসে, সেটা যদি সরকারের বিরুদ্ধে আসে সেটা ড্রামা, বুঝতে হবে ওটা সরকারের প্রোগ্রাম। মামুন সাহেবও কিন্তু আগে টিভিতে গেছেন, সব টিভিতে ঘুরে বেরিয়েছেন, ইসলাম সম্পর্কে দিস দ্যাট কথা বুঝাতে চেয়েছেন। আজকে তার অবস্থা, এই জন্য সাবধান হতে হয়। আপনি যে বললেন মামুন সাহেবকে বলেছে যে আরো হরতাল টরতাল দেওয়ার জন্য, তার মানে কি মামুন সাহেবের সাথে যোগাযোগ ছিল সরকারের? দিস আর ভেরি ব্যাড থিং। না, এখন ধরেন টু বি ভেরি অনেস্ট, এবং আমি যদি আমার জার্নালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, 2013 সালে হেফাজতের যে এতিম বাচ্চাগুলোকে মেরে ফেলা হলো রাতের অন্ধকারে, এবং যাদের কোনো ট্রেস পাওয়া যায়নি, হুমকি ধমকি দিয়ে সব চুপচাপ করে রাখা হয়েছে, গত 7 বছরে কি কেউ প্রতিবাদ করেছেন? গত 7 বছরে কি কেউ একটা স্মরণ সভা করছেন? তাদের বিচার চেয়েছেন? চান নাই। তো এবং ধরেন আমি যদি বলি যে এই হেফাজতের মধ্যে অনেক আন্দোলনে অস্পষ্টতা আছে, আমার মনে হয় যে নেতৃবৃন্দের এগুলো স্পষ্ট করা উচিত। যেমন ধরুন এই যে ভাস্কর্য নিয়ে আন্দোলন শুরু হলো, আবার থেমে গেল, কেন শুরু হলো, কোথায় থামলো, কেন থামলো, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। কিন্তু সো অনেকেই বলেন বা অনেকেই প্রশ্ন তোলেন যে তাদের হয়তো অনেকের সাথে, হেফাজতের সাথে সরকারের যোগাযোগ আছে, সরকার যেমনটি চায় তেমনটি ভাবেই অনেক কিছু হয়। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে হেফাজতের নেতাদের স্পষ্ট করা উচিত তাদের অবস্থান। আপনি কি মনে করেন? না না, ইউর রাইট। আমাকে কিন্তু আমি একটু কথা বলি এর মধ্যে। আমাকে অনেক হেফাজতের এবং মৌলানা সাহেবের সাথে আমার যোগাযোগ আছে, তারা যোগাযোগ করেছে, 2-1 ছাত্র নেতা ফোন করেছে, আমি নাম বলছি না এখন, কারোই নাম বলবো না, ফোন করেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে এই যে তোমরা যে বলছো মোদি আসবে না, তারপরে চিৎকার মিৎকার করে কোথায় ভেগে গেলা, এবং তোমরা বলেছিলে মোদিকে যদি ঢুকতে দেওয়া হয়
তাহলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। মামুন সাহেবও কিন্তু বলেছেন এই কথা। তা এবং তখন আমি একটা হিউজ প্রেসারে ছিলাম, আপনি বোধহয় পেয়েছেন অনেক খবর, যে কোনো ঘোষণা দিচ্ছি না কেন। হাসিনা তো চাচ্ছিল যে শহীদ খান একটা ঘোষণা দিলে এই হেফাজতের যারা তার সাথে, আমি জানি না মামুন সাহেবের সম্পর্ক ছিল কিনা, বাট কিছু লোকের তো ছিল, এবং এমন ভাবে বলেছে যে মোদী সাহেবকে যে যুক্তি দেওয়া হয় তাহলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তার আগে কি ছিল খেয়াল করে দেখেন, তার আগে ছিল আপনার ওই যে মারা গেল যে মুস্তাক সাহেব, ওটা কিন্তু ডুবে গেল, ওটার আর খবর নাই। মুস্তাক সাহেবকে নিয়েও কিন্তু কয়েকটা ছাত্র নেতা এবং বলেছিল যে এর বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করব, ওটার কোনো খবর নাই। তার আগে আপনি বললেন যে মূর্তির বিষয়ে, এই মূর্তি এগুলোর ছবিগুলো সব বিদেশে পাঠায়। এই যে ভাঙচুর করছে কিন্তু আওয়ামী লীগের লোকই, এরাই হলো টুপি টুপি সেজে করে। তাদের তো ক্ষমতা থাকার কোনো পথ নাই, এন্ড ওয়েস্টের এই সাপোর্ট পাওয়ার জন্য এই ছবিগুলো পাঠায়, দেখানোর জন্য যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ইসলামিক টেরোরিস্ট। আসলে তো হাসিনা মাদার অফ মাফিয়া হারসালফ ইজ এ টেরোরিস্ট, এন্ড আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগটা, মানে আওয়ামী লীগ বলবো না, কিছু গুন্ডা যে আছে সেগুলো সব টেরোরিস্ট। আপনি দেখেন, তারপরে আমার উপর চাপ দেওয়া শুরু করেছে যে আপনি কেন ঘোষণা দিচ্ছেন না, এই যে মারা যাচ্ছে হেফাজতের লোক, আপনি ঘোষণা দেন। আর তার মানে আপনি শেখ হাসিনার সাথে গোপন সম্পর্ক আছে, আপনি চুক্তি করে ফেলেছেন, দিস দ্যাট। তা আমি স্ট্যাটাস দিয়েছিলাম, আমি কেন ঘোষণা দিব? আপনারা বললেন মোদি আসলে কি করবেন, কি বলে, যদি আসে তাহলে সরকার পতনের ঘোষণা দিবেন। ঠিক পরের দিন দেখা গেল নরম ভাষা হয়ে গেল, এতগুলা লোক মারা গেল, তার কোনো প্রতিবাদ নাই। ওটা নিয়ে তো আপনার বিপ্লব শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যে এতগুলা ছেলেকে মেরে ফেললো। সব চুপচাপ করে শান্তিপূর্ণ কি সব বললো। আর সবচেয়ে বড় কথা, ঢাকার হেফাজত কিন্তু বাবুনগরী সাহেবকে আবার আটকে রেখেছে হাসপাতালে, যে কিনা আসল নেতা, তার কোনো স্টেটমেন্ট শোনা যাচ্ছে না। তা আমি যদি ঘোষণা দিতাম, আর সবচেয়ে বড় কথা, আমার ঘোষণার যারা আমার লোকজন, তারা বলছে যে স্যার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, সাধারণ জনগণ বলেন যে স্যার, একটা ঘোষণা আপনি তখনই দিবেন যেটার বৈধতা থাকে। ভারতীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী, তিনি ইলেক্টেড প্রধানমন্ত্রী, হি ইজ বিন, সারা পৃথিবীতে তার অ্যাকসেপ্টেন্স আছে। আমাদের যদি বিপ্লব করতে হয়, আমাদের বাইরের অর্থাৎ ওয়ার্ল্ড সাপোর্টেরও প্রয়োজন আছে। এখন আমরা একটা অযৌক্তিক বিষয়তে যদি আমি ঘোষণা দিতাম যে বিপ্লব শুরু হয়ে গেছে, তাহলে তো আমি তো বলেছি আর্মিও জনগণের অংশ, তো তার আর্মির তো কোর্ট মার্শাল হয়ে যাবে। কি কারণে নামবে? সে তো একটা লিগ্যাল প্রাইম মিনিস্টার আসছে, কিন্তু লিগ্যাল প্রাইম মিনিস্টার এবং আমি শেষ করি, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইনভাইট করেছে। তখন বলেছে আমাকে, আর্মির লোক বলেন, আমার যে নেতা কর্মীরা, তারা বলেছে যদি বলে স্যার যে শুধু অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিপ্লব, আপনি ঘোষণা দেন, আমরা নেমে যাব, কেন সে তো অবৈধ। তার বিরুদ্ধে বিপ্লব হলে পৃথিবীর সাপোর্ট থাকবে। আপনারা তো দেখতেই পেয়েছেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের চিঠি বেরিয়েছে, সবকিছু দেখাই যাচ্ছে, ওয়ার্ল্ড এটা এস্টাবলিশ, হাসিনা ইজ ইলিগাল, কিলার, টেরোরিস্ট। শেখ হাসিনা মাদার অফ মাফিয়া। তা আমি ঘোষণা যদি দিতাম আজকে কি হতো দেখেন। এবং পরবর্তীতে বলেছে, এবং কে বাবুনগরী সাহেব বলেছেন, বাবুনগরীকে সবাই শ্রদ্ধা করে, অত্যন্ত সৎ, ভালো বলে, আমাদের ভালো কথা, কিন্তু উনার নেতৃত্বে যেহেতু আছে এই হেফাজত, তাহলে ঢাকায় মানুষ চিৎকার করবে কেন এত? আমার কথা হচ্ছে যে, তবে এখন যে পরিস্থিতি হয়েছে, আমার বিশ্বাস হেফাজতের মুসল্লিরা বুঝতে পেরেছেন যে হাসিনা কত বড় মাফিয়া। বিপ্লব সামনেই আসছে, সময় মতো আপনারা করবেন, কিন্তু কোনো টেরোরিজম না। হাসিনা যেন এই সুযোগটা না নেয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেননা আপনি অবৈধ প্রধানমন্ত্রী, এটা বুঝতে হবে আমাদের। এখন নরেন্দ্র মোদীর কি ছিল, উনি এদিকে আবার এখানে কিন্তু 4টা বিষয় ছিল শেখ হাসিনা এটা কেন করলো, এটা কিন্তু ভারত বুঝে গেছে। কেন জানেন? শেখ হাসিনা চেয়েছিল এদেরকে দিয়ে, ওই যে আরেকটা ছাত্র ছিল, সেও চিল্লাচিল্লি করছে, এখন আর করছে না, যেসব চিৎকার করে, সে যেহেতু চায়না থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে 2 নৌকায় পা দিয়ে আছে, চায়নাকে স্যাটিসফাই করার জন্য সে এই হেফাজতের, আমি জানি না মামুন সাহেব জড়িত আছে কিনা, এই চিৎকারের গন্ডগোলটা করলো। যে আমি নিশ্চিত করেছি যে, কারণ এটা তো মোদী আসারও 7-8 দিন আগে হয়েছে, সে তো যদি শেখ হাসিনা না চায় তাহলে এটা বন্ধ হওয়ার কথা ছিল 7-8 দিন আগে, তা তো হয়নি, সে এটা এলাও করেছে।
টু স্যাটিসফাই চায়না। আর যেদিন প্রধানমন্ত্রী মোদী আসলেন, সেদিন কতগুলো ছাত্রকে মেরে ফেললো মোদীকে দেখাতে যে এরা তোমার বিরুদ্ধে করছে, এই জন্য আমি গুলি করে মেরে ফেলেছি। এদের কাছে তো মানুষের দাম নাই। সে আজকে পার্লামেন্টে ওই হত্যা করেছে ওদের নাম বললো না, কিছুই বললো না, ওটা নিয়ে শোক দেখালো না। এ হলো 2 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্ট হচ্ছে যারা কিনা আসলে সে জানে গণ অভ্যুত্থান হবে, শহীদ খান গণ অভ্যুত্থান করবে। আই এম টেলিং ইউ, দেশ মুক্তি বিপ্লব গণ অভ্যুত্থান হবে, সে জানে এটা। এটাকে ডিফিউজ করার জন্য যদি আমরা ঘোষণা দিতাম তাহলে শেষ সবকিছু। দিস ইজ অলসো অ্যানাদার এম শি হ্যাড। তো মাদার অফ মাফিয়া, এদের তো চিকেন ব্রেন। আমরা কষ্ট করেছি। আমি মানুষ তবে কর্নেল শহীদ, আপনি চিকেন ব্রেন বলেন আর যাই বলেন, যেভাবে ধরুন কুটচালে সরকার যে দক্ষতা আমরা দেখছি গত 12 বছর ধরে, একটির পর একটি ঘটনা, একটির পর একটি ঘটনা, একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে সাবসাইড করা, একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে দেয়া, এবং এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেটি বললেন যে একজন প্রধানমন্ত্রী, দেশের 21 জন নাগরিককে গুলি করে মেরে ফেলা হয়েছে, সে সংক্রান্ত কোনো স্টেটমেন্ট নাই, সেই সংক্রান্ত কোনো শোক প্রকাশ নাই, দুঃখ প্রকাশ সিস্টেমও নাই। বরঞ্চ তিনি উস্কানি দিলেন, যেটি আপনি বলছিলেন, উস্কানি দিলেন। এখন যদি ধরেন মাদ্রাসায় অগ্নিকাণ্ড হয় বা হুজুরদের বাড়িতে আগুন লাগে, তোমাদের মাদ্রাসা মানে সে তার না, সে তো এখানে প্রধানমন্ত্রী থেকে তার বৈধতা চলে যায়। সে যদি নিজেকে প্রধানমন্ত্রী বলে, তোমাদের কি জিনিস, দে অল আর উইদিন দ্য কান্ট্রি, আমরা সবাই একসাথে, দেশের নাগরিক, সবার অধিকার সেম, তোমাদের কি জিনিস, তার কি অন্য দেশ না বাংলাদেশের না সে? স্টুপিড। দ্যাটস হোয়াট আই এম টেলিং, যে এইসব বুদ্ধির দিন চলে গেছে, গণ অভ্যুত্থানই হবে। আমাকে আমার ধারণা হচ্ছে স্টেটমেন্ট দিলাম, তারপরে যারা আমাকে বলছিল যে স্যার আপনি শেখ হাসিনার সাথে গোপনতা আছে, আপনি ঘোষণা দিচ্ছেন না, এখন বলছে যে স্যার আপনি ঠিক করেছেন, আপনি যে ঘোষণা দেননি, এবং আজকে যে স্ট্যাটাস দিছি দে আর নাও হ্যাপি। আমরা ধৈর্য ধরো, সিচুয়েশন বুঝতে হবে। অবৈধ কারণে আমরা কেন ঘোষণা দিব? হাসিনাকে পতনের জন্য আজকে বলুক, অন্যান্য যারা আছে, যারা বিরোধী শক্তি আছে, পরের দিন হাসিনা ফল করবে, এবং সেটাই হবে। সিচুয়েশনটা তো ওইরকমই মনে হচ্ছে। কিন্তু ধরেন যে আন্দোলন হচ্ছে নানা রকমের বিষয় নিয়ে, এই যে নরেন্দ্র মোদী আসা যাবে না, অমুক হবে না, এটা হবে না, ওইটা চাই, এই চাই, কিন্তু কেউ এক দফার দাবিতে কিন্তু নামছে না। কিন্তু কেউ বলছে না। মানে হেফাজতে যদি বলতো যে আমরা এক দাবি একটাই, সরকারের পতন বা পদত্যাগ, আমি ঘোষণা দিয়ে দিতাম, তাহলে কিন্তু হতো। তো এখন এটা সবাই চায়, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, যে হ্যাঁ অবৈধ প্রধানমন্ত্রী যে দেশকে ধ্বংস করে দিচ্ছে, অত্যাচার করছে, তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান, এটা সারা পৃথিবীর সাপোর্ট থাকবে, কারণ এটা একটা গণতান্ত্রিক সিস্টেম। এখানে গণতান্ত্রিক সিস্টেম, হোল ওয়ার্ল্ড উইল সাপোর্ট। আপনি এখন একজন বৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে আসছে, সে তো প্রধানমন্ত্রী, মোদী বড় কথা না, ভারতের প্রধানমন্ত্রী, এবং তোমার অবৈধ প্রধানমন্ত্রী তাকে দাওয়াত দিয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী বুঝে নিয়েছেন যে হাসিনা তার সাথে খেলেছে, এটা হি হ্যাজ আন্ডারস্টুড। এটাকে অপমান করা তো, কারণ আমি বিবিসিতে দেখেছি, ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে মোদি হ্যাজ নট বিন ওয়েলকাম বাই দি Bengali people, and they have lost their lives. It has been said, and also by the Islamic group they have said. এটা তো নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট হয়েছে, এবং স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট 2020-এর বের হয়েছে, সেখানে তো সব এত স্পষ্ট। আমার তো মনে হয় যে বাংলাদেশের যারা গণ্যমান্য মিডিয়ার লোক বা সম্মানিত লোক, তাদের চেয়ে এদের কাছে ইনফরমেশন অনেক বেশি। ওই যে আমার ঘটনাটা তো বলেছে যে আমার লোককে যে ধরে নিয়ে গেছে, আমার সাথে যে বিজনেস সমস্যা, আসলে তো বিজনেস সমস্যা না, তারেক সিদ্দিকীর সমস্যা, এটা তো মেনশন করেছে স্টেট ডিপার্টমেন্ট। এগুলা করেছি গত 3 বছর ধরে, দিন রাত কষ্ট করেছি। ওয়ার্ল্ড পিপল আর কামিং বিসাইড আস। আমরা সত্যটা জানিয়েছি, এখানে মিথ্যা তো কিছু নেই। আজকে আমার যদি কোনো সমস্যা থাকতো, আমার ইভেন 40 বছরের ক্যারিয়ারে, বিদেশিরা কি এটা বের করতো না? তারা কি আমারগুলো অ্যাকসেপ্ট করতো এভাবে, বলতে যে আই এম অলসো এ ক্রিমিনাল? কিন্তু দে নো এভরিথিং অ্যাবাউট ইট।
That's why তবে things are happening. তবে কর্নেল শহীদ মাওলানা মামুনুল হকের এই ঘটনাকে কেন্দ্র করে আমি দর্শকদেরকে অনুরোধ করতে চাই, আমরা আপনাদের কাছ থেকে তথ্য চাই। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সরকারি প্রশাসন, পুলিশ, আর্মি, উচ্চ পদস্থ যারা আছেন, কে যেখানে কাকে নিয়ে কোথায় যাচ্ছেন, কার স্ত্রীকে, কার বান্ধবীকে, আমার মনে হয় যে এই তথ্যগুলো প্রকাশের সময় এসে গেছে। এবং দেশের জনগণ, আমাদের যারা দর্শক, তাদের কাছে যদি এই জাতীয় তথ্য থাকে, দয়া করে আমাকে পাঠাবেন। আমার মনে হয় যে এখন এই জাতীয় বিষয়ে আমাদের যাওয়ার সময় এসে গেছে। কারণ রাষ্ট্র যখন ব্যক্তির চরিত্র হননে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, তখন সেই রাষ্ট্রের ক্ষমতাবানদের মুখোশ উন্মোচন করা সাংবাদিকদের দায়িত্ব। না, ওদের তো রাষ্ট্র ধ্বংসের জন্য বিচার করা হবে। ছোটখাটো জিনিস নিয়ে দরকার কি? আপনি ডোন্ট স্পয়েল এনার্জি। এদেরকে রাষ্ট্রের বড় লোক কিসে? সব তো চোর গুন্ডা এগুলো। না, একবার ধরে দেন না, একবার ধরে দেন না। কোন মেয়ের সাথে ঘুরে না, এটা দরকার নেই তো। না, এখন আপনি যদি ধরতে যান রাষ্ট্রের 1 নাম্বার থেকে 36 নাম্বার, হ্যাঁ, ইনফরমেশন নাই মনে করেন আমাদের কাছে। আচ্ছা, অফকোর্স আপনি এই যে আমার ফাঁসি চাই, ওটাকে আবার রিপ্রডিউস করে দিয়ে দেন না, ইংলিশে বানিয়ে দিয়ে দেন না। ওটা মিথ্যার কিছু নাই তো, তার পিএস লেগেছে, কি জানি নাম, লোকটা ভুলেও তো গেছি, মরেও গেছে, রহমান রেন্টু। এটা তো আছেই। তো আমাদের বিরুদ্ধে যে ক্যারেক্টার, আমাদের প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, আমাদের অমুক বাহিনী প্রধান, অমুক জেনারেল, তমুক কর্নেল, তমুক ব্রিগেডিয়ার, তথ্য কি কম আছে নাকি? সেটাই বলছি যে দিস আর নট ইম্পর্টেন্ট। এগুলা নিয়ে আমরা বৃহৎ 18 কোটি মানুষকে বাঁচাতে চাচ্ছি। ওরা আমাদের চরিত্র হনন করছে, আমরা চরিত্র হনন করব, ওইটা তো কাজ না আমাদের কাজ হচ্ছে, ঠিক আমাদের কাজ না, কিন্তু হচ্ছে টিট ফর টেট। টিট ফর টেট এটা না। টিট ফর টেট হলে এটা করতে গেলে তারা ফুর্তি হবে আরো। ও গুড, আরেকটা কজ নিয়ে আমরা ব্যস্ত আছি। আমাদের ব্যস্ততা দেশ রক্ষা করে 18 কোটি লোককে বাঁচাতে হবে। এরা এমনি তখন বিচারে চলে আসবে। আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যখন ফলস কথা বের হয়, তার মানে কি? গভর্নমেন্ট ইজ অ্যাফ্রেড অফ ইউ। গভর্নমেন্ট আপনাকে ভয় পাচ্ছে। আপনি গভর্নমেন্টের ভিত নড়িয়ে দিতে পেরেছেন। আজকে আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে, যে দেখেন, ফর নাথিং, একটা সিম্পল ভালো ছেলে, ছোটখাটো ব্যবসা করে খায়, তাকে ধরে নিয়ে যে র্যাব গত সপ্তাহে চেয়েছে রিমান্ড, তো জাজ বলে দিয়েছে যে র্যাব কেন চাবে, এটা তো পুলিশি কেস। তারপরে আবার আজকে চেয়েছে, আজকে মানে গতকাল চেয়েছে, এবং জাজ 2 দিনের দিয়েছে। র্যাব এখন রিমান্ডে নিয়েছে, সে এখন রিমান্ডে, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলা করে মাদার অফ মাফিয়া যদি মনে করে শহীদ খান তাদের টার্মস এন্ড কন্ডিশন মানবে, আমি চুপ হয়ে যাব, আমি গণ অভ্যুত্থান করব। মাইন্ড ইউ, মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, আওয়ার হোল জেনারেশন, তোমার বাবা ছিল পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময়, আমার ভাইয়েরা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। তুমি ঢাকায় বসে সন্তান জন্ম দিয়েছ, আর পাকিস্তানিদের সাথে সেই সামরিক বাহিনীর লোক যাদের হাতে রক্ত বাংলাদেশের জনগণের 71-এর যুদ্ধের, সেই রক্ত আলা হাতের সাথে তুমি মিষ্টি বিতরণ করে খাইয়েছ এবং খেয়েছ। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই ওয়ান্ট টু মিন? আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আরো দিবে। আমাকে এসব করে বন্ধ করা যাবে না। মাদার অফ মাফিয়া মাস্ট রিমেম্বার দিস। তুমি যে অন্যায় করছো, তুমি ইসলাম করো, ইউ বিলিভ ইন আল্লাহ, কি দোষ একে নিয়ে যে তোমরা নিয়ে গেছো? আমার আরেক ভাইয়ের খবর নাই, আমার আরেকজনকে মেরে ফেলেছো, 2 জন এখনো জেলে, কোনো বিচার নাই, কিছু নাই। আমার উকিল টুকিল আরো অন্যান্য স্টাফদের খবর নেই। কিসের দেশ এটা? বাট আমরা সঠিক দেশ করব, এটা বেশি দূরে নয়। তবে কর্নেল শহীদ, আমি আপনাকে একটি বিষয় একটু বলে রাখতে চাই। যে কর্মকর্তারা আপনার ভাইকে অ্যারেস্ট করেছে এবং ভুয়া অস্ত্র সহ চালান দিয়েছে, আমি আশা করি যে আপনি তাদের নাম ঠিকানা ইতিমধ্যে পেয়েছেন, এবং আপনি আরেকটু খোঁজ খবর করেন। আমরা এই বিষয়গুলো আন্তর্জাতিক মহলে জানাতে চাই, যেন এইসব কর্মকর্তাদের, তাদের 14 গোষ্ঠী সহ বিদেশ ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়, তাদেরকে যেন স্যাংশনের আওতায় নিয়ে আসা যায়। তবে কর্নেল শহীদ, আমার মনে হয় যেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে সরকার এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। আপনি যদি দেখেন যে সেই 26শে মার্চ থেকে সকালে বের হওয়া যাবে না, রাতে বের হওয়া যাবে না,
এখন আবার লকডাউন দিয়ে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া, অনেকটা কারফিউর মতো করে দিয়েছে। তো এটা বন্ধ ওইটা বন্ধ, স্কুল কলেজ তো বন্ধই, মানে বছরের পর বছর, মানে স্কুল আবার কলেজ বইমেলা খোলা, আবার বইমেলা খোলা, ridiculous। আবার সবই খোলা, আবার সবই খোলা, শুধু স্কুল কলেজ বন্ধ। তো আমার মনে হয় যে সরকারের ভেতরে একটা আতঙ্ক বোধহয় ঢুকে গেছে, কারণ সরকারও তো নিশ্চয়ই বোঝে না যে জনগণ কি পরিমাণ ক্ষুব্ধ। আপনি কি মনে করেন এই লকডাউন বা এই যে বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? না, আতঙ্ক তো বটেই। আপনি যখন অন্যায় করবেন, মানুষ যখন অন্যায় করতে করতে তারা তখন প্যারানয়াল হয়ে যায়, শুধু আতঙ্কগ্রস্ত না, সিদ্ধান্ত নিতে পারে না, শুধু মনে করে সবাইকে শত্রু মনে করে, তখন নিজের বাড়ির লোককেও শত্রু মনে করে। হ্যাঁ, এবং হত্যাকাণ্ড, আজকে যে ঘটনাটা ঘটলো মামুন সাহেবকে নিয়ে, উনি হয়তো আতাতের সাথে ছিল না, বাট কিছু লোক তো ছিল, বোঝাই যাচ্ছে, বা তাদের মধ্যে ভাঙ্গন সরকার সৃষ্টি করছে। এখন বুঝে নিয়েছে যে এই সরকার সুবিধাও দেয়, সব সময় টেলিফোন গোয়েন্দা লাগিয়ে রাখে। এখন বাংলার মানুষ একসাথে হবে, কি হেফাজত, কি বিএনপি, কি জামাত, কি আপনার লেফট, বাঁচতে হবে এখন। ওই একটা ছাত্র আছে আমাকে ফোন করেছিল, আমরা এইসব বাটপারি ছাড়ো, এসব বাটপারি বাদ দাও, নাটক বাদ দাও। তুমিও তো বলেছো যে মোদি আসলে হবে, হাসিনার পতনের ডাক শুরু হবে, তারপরে গায়েব হয়ে গেছে 2-3 দিন, এখন আবার অন্য নাটক টাটক করছে। এগুলো মানুষ বোঝে, এগুলো নাটক ছিল 60s এর দিকে, তখন মানুষের শিক্ষাগত যোগ্যতা কম ছিল, মিডিয়া। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি, যে যেদিকে যাই কিছু করুক, মানে সব পক্ষের ইনফরমেশন তো আসলে চলে আসে, তাই না? সেটাই বলছি, এবং অথেন্টিক জায়গা থেকেই আসে। এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলছি যে এসব নাটক না করে কম্বাইন্ড টুগেদার সেভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে রক্ষা করা এখন একমাত্র উপায় গণ অভ্যুত্থান এবং নতুন সংবিধান। যখন সংবিধানটা হয়ে যাবে তখন যার যার ধর্ম যেটা আছে, এমনকি কোরআনের কথাই বলি, ও আমরুহু শুরা বাইনাহুম, এটা কোরআনে বলা আছে, অর্থাৎ গণতন্ত্রের কথা। অর্থাৎ এটা হলো আপনার কত 38 নম্বর আয়াত, সূরা শুরা 42 নম্বর সূরা, ও আমরুহু শুরা বাইনাহুম, মধ্যের অংশ, যে আপনি ওটাকে কি বলে, পরামর্শের মাধ্যমে কার্যনির্বাহ করো। পরামর্শ মানেই তো পার্লামেন্ট, পরামর্শ মানে অনেকের একা না, রাজতন্ত্র না, শেখ হাসিনার মাফিয়াতন্ত্র না, সবাইকে নিয়ে, সবাই পরামর্শ নিয়ে চলতে বলেছে, এটাই ইসলামে বলে। এটা নিয়ে অনেকে ডিস্টোর্টেড অনেক কথাবার্তা বলে। যাই হোক, নতুন সংবিধান যখন হবে, জনগণের সংবিধান হবে, জনগণ যেভাবে চাবে সেইভাবে। শেখ হাসিনার বাপের সংবিধানও হবে না, শেখ হাসিনারও সংবিধান হবে না যে যখন তখন বদলিয়ে ফেলবে। যেই সরকারে আসে, অতীতেও দেখেছেন যে সংবিধান বদলিয়ে ফেলে। আরে জনগণের সংবিধান এক ব্যক্তি বদলায় কি করে, আমি তো বুঝি না, অ্যামেন্ডমেন্ট করে কি করে। তো দ্যাটস হোয়াট আই এম টেলিং, যে আপনারা যদি মনে করেন কিছু কিছু লোক যে আপনারাই ধারক বাহক ইসলামের, সেটাও যেমন ভুল। এখানে বাংলার মানুষ ধর্ম ভীরু, এরা ধর্ম নিয়ে উগ্রতা পছন্দ করে না। আবার এই ধর্মের উগ্রতা যারা সৃষ্টি করে, শেখ হাসিনার মতো লোকরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, পৃথিবীতে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশকে একটা সন্ত্রাসী দেশে পরিণত করার জন্য যে প্রচেষ্টা করছে শেখ হাসিনা, এটা অলরেডি ব্যর্থ হয়ে গেছে। পৃথিবীও বুঝে ফেলেছে, বাংলার মানুষও বুঝে ফেলেছে। আর আমার বিশ্বাস এই লেটেস্ট মামুন সাহেবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, যে তার গায়ে হাত তুলেছে, তো ওনার বোঝা উচিত যে আপনি যে বলেছেন ইসলামের, আপনি তার আগের দিন যে বক্তব্য দিয়েছেন যে আপনাদের অপমান করা মানে ইসলামকে অপমান করা, তো রক্ষা করুন। এখন আপনার গায়ে হাত দিয়েছে, where are you? 22 জন লোক মারা গেল, 21 জন লোক মারা গেল, আপনি তো প্রতিবাদ করবেন। আপনি ঢাকার বাইরে যাবেন না কেন? আপনি তো জানেন আপনার পিছনে লোক লাগানো আছে। এবং সেই কথাটাই শেখ হাসিনা বলল পার্লামেন্টে, যে পরিকল্পনা করেছিল সেটা ঘটেছে, সে পার্লামেন্টে বলল। এসব সুযোগ দেন কেন? যখন যুদ্ধে থাকেন তখন সাবধানে থাকবেন, ঘরে থাকবেন এবং চারিদিকে নজর রাখবেন। তবে কর্নেল শহীদ, বিষয় যেটি হচ্ছে, ধরুন আমরা তো হেফাজত তো আর কোনো রাজনৈতিক দল না, এবং এর নেতৃত্বে যারা আছেন তারাও কিন্তু আসলে রাজনীতি সম্পর্কে কতটুকু বোঝেন, এসব মারপ্যাচ
বা এই এই যে গেমগুলো হচ্ছে সেই গেমের সঙ্গে কিন্তু তারা আমার মনে হয় না অতটা পরিচিত। তাদের বিভিন্ন কার্যক্রমে এটি আমার মনে হয়েছে আর কি। এবং মামুনুল হক সাহেবকে ধরুন যে পদ্ধতিতে তাকে ড্যামেজ করার চেষ্টা হয়েছে, এবং আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াস মামুনুল হকের প্রথম স্ত্রীর সঙ্গে তার বোনের আলাপ, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ছেলের আলাপ, ভাইয়ের আলাপ, বোনের আলাপ, এই সেই করে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে, সেটিতে মামুনুল হক সাহেবের একটা ভিডিও যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা এখন অ্যাকচুয়ালি রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে আমি বক্তব্যটা শুনি আমরা। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমাকে আমার স্ত্রী সম্পর্কে অসত্য মিথ্যা ভুল তথ্য দিয়েছেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো। তো ধরুন এটি প্রধানমন্ত্রী সংসদে তার সম্পর্কে যা বলেছেন তার একটা প্রতি উত্তরে দিতে যে তিনি এই কথাগুলো বলেছেন। উনি আলেম ওলেমা মানুষ, আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। ওই সুরাই বলছি 42 নম্বর সূরা 41 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াতটা যেন উনি পড়েন। উনি কেন এই অপমান হওয়ার পরে, এই অপদস্থ হওয়ার পরে, হেনস্থা হওয়ার পরে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন? আল্লাহ তো দেখবেনই, আল্লাহকে বলতে হবে না, উনি তো দেখছেন। কিন্তু ওই সূরা যে আয়াতগুলা বললাম 41 থেকে 43, 42 নম্বর সূরা, ওখানে বলা আছে যে তুমি যদি অত্যাচারিত হও তাহলে তুমি প্রতিশোধ নেওয়া জায়েজ আছে তোমার। তিনি তার যে এখন একটা শক্তি আছে, সেই শক্তি, যে শক্তি তাকে যে ছাত্রলীগের হাত থেকে, গুন্ডাদের হাত থেকে রক্ষা করে নিয়ে আসছে তাকে, ইট ইজ এ গুড সাইন। এবং তাদের দিয়ে প্রতিশোধের ডাক দিবে যাতে শেখ হাসিনা আরো ক্ষতি না করতে পারে। আল্লাহর বিচার তো আল্লাহ করবেন, আপনি অন্যায় করলেও পার পাবেন না, হাসিনা করলে তো পার পাবেই না। কিন্তু আপনি যদি কাজটা না করেন, আল্লাহ এই কথা বলেছেন যে উনি নেমে এসে তো করবে না, মানুষকে দিয়েই বিচার করতে হবে। আমি আবারও বলছি, সূরা 42 নম্বর সূরা। আপনি একজন আলেমকে কেঁদে কেঁদে কথা বলা ঠিক না। আপনি বুকে পাঠা নিয়ে কথা বলেন, কিছুদিন আগে যেভাবে কথা বলেছেন। আপনাকে আল্লাহ বলেছে অত্যাচারিত হলে এর প্রতিশোধ নিতে, কারণ আপনি যদি প্রতিশোধ না নেন শেখ হাসিনা আরো মানুষের ক্ষতি করবে। এবং রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। রাজনৈতিক কেন? তারা তো রাজনৈতিক ভাবে করেনি। মানে শেখ হাসিনার রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবেই তো এটা করা হয়েছে। এক্স্যাক্টলি, তারা গুন্ডাভিত্তি করছে, আমরা সেটার প্রতিশোধ মানে কি? গণ অভ্যুত্থান হবে, তাকে সরাতে হবে। সোজা কথা, আপনি যেভাবেই সরান তাকে সরাতে হবে, যাতে করে পৃথিবীর মানুষ অ্যাকসেপ্ট করে। এটা কোরআনে বলা আছে, আমি তো ওনাকে এই কথাই বললাম। উনি কেন এখন নরম সুরে কথা বলছেন? আল্লাহ যা করার তো করবেন, কোরআনের আয়াত অনুযায়ী কাজ করুন। আপনি মানুষ যদি না করেন তাহলে শেখ হাসিনার মতো লোক আরো এই দেশকে ক্ষতি করবে। তবে আমি এই প্রতিশোধ নিলাম, তবে কোরআনের কথাই বলছি, উনি তো, আমি তো রেফারেন্সটাই দিলাম। তবে কর্নেল শহীদ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সরকারের এত প্রচার প্রপাগান্ডার পরেও আমি ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন পত্রিকার বিভিন্ন কমেন্টস বা সবকিছু মিলে যেটি দেখছি, শতকরা 85% মানুষের বেশি সরকারের এই বিষয়টিকে তারা বিশ্বাস করে নাই। মামুনুল হক সাহেবের এই ঘটনাটি তারা কোনোভাবেই বিশ্বাস করে নাই। সবাই বলছে যে এটি হচ্ছে মামুনুল হক সাহেবকে অপমান করার জন্য অনেকে ফোন করে আমার সাথে কেঁদেছে। আমি বললাম না, আমার অনেক আলেম ওলেমা আছে, আমি অনেক মসজিদ বানিয়েছি, কেঁদেছে, হোয়াটসঅ্যাপে বলছে, কাঁদছে যে এরকম একটা ওলেমা, তার ফাদারও নাম করে একজন আলেম ছিলেন, এই শেখ হাসিনাদের সাথেই তো
চুক্তি করেছিল ইসলামের সাথে। এবং আমি যদি আপনাকে বলি যে এই সরকারের মধ্যে একটি প্রবণতা ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছে। যেমন ধরুন জেনারেল সারোয়ার্দী আমার সঙ্গে ইন্টারভিউ দেওয়ার পরপরই তার চরিত্র হনন শুরু হলো, তার স্ত্রী কথা বলার পরে তার চরিত্র হনন শুরু হলো, লেখক ফরহাদ মজহার যখন লেখালেখি করলেন তাকে ধরে তার চরিত্র হনন শুরু হলো, তারপরে আপনার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, মেজর দেলোয়ারের চরিত্র হননের চেষ্টা হয়েছে, এবং যতজন সরকারের বিপক্ষে অবস্থান নিচ্ছে বা সরকারকে একটু চাপে ফেলছে সরকার না, সরকার মনে করে যে তাকে চারিত্রিক ভাবে যদি তাকে খারাপ হিসেবে প্রমাণ করতে পারি তাইলে বোধহয় আমি উচ্চায় গেলাম। মানে এই একটা ডার্টি গেম এই সরকারের একটা পলিসি। সে নিজেই নিজের কবর খুঁড়ছে, বলে না যে আপনি যে ঝামেলার সৃষ্টি করছেন, ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ। লাগাম ধরতে হয়। হাসিনা লাগামহীন এই যে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে, এটা যদি ইংরেজিতে আপনি পৃথিবীতে ছড়ান তাকে তো বোধহয় জাতিসংঘ অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত। বুঝতে পেরেছেন? এভাবে কথা বলে নিজেকে আবার প্রাইম মিনিস্টার বলে। কারণ প্রাইম মিনিস্টারই যদি ইনসাইটমেন্টের উস্কানি দেয়, তাই না, ইনসাইটমেন্টে মদত দেয়, তো সেখানে আপনি কি করবেন? এরা গুন্ডা বদমাইশি করে বড় হয়েছে, এদের কোনো শিক্ষাগত জ্ঞান আছে না। তো কর্নেল শহীদ, আমরা শেষ দিকে একটি বিষয়ে আপনাকে মন্তব্য নিতে চাই। এই যে আমাদের সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসলেন, শেখ হাসিনা তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন বিজেপির প্রতীকের শাড়ি পরে। তো কি মনে করেন, অর্থাৎ এই যে পদ্মফুল হচ্ছে বিজেপির প্রতীক, তো উনি হঠাৎ করে এই যে শাড়ির মধ্যে যে পদ্মফুলের ছাপ নিয়ে কেন গেলেন? এটাকে সিম্পেথি পাওয়ার চেষ্টা, এটা কি সমর্থন, এটা কি আনুগত্যের নিদর্শন? কি মনে করেন খুব সংক্ষেপে? এটা হলো, দেখেন এইসব জিনিস কিন্তু আজকাল পৃথিবীতে হাসে মানুষ, আর শেখ হাসিনার স্ট্যান্ডার্ড তো এটাই। এই প্রতীকী করে ইমপ্রেস করে এরা কিভাবে টিকে থাকবে, এতে কিন্তু আমার মনে হয় না নরেন্দ্র মোদীর মতো একজন প্রাইম মিনিস্টার এটা ইমপ্রেসড হয়েছে। সে বললাম না 2 নৌকায় পা দিয়েছে, সে অলরেডি ফেল করেছে। এই নৌকাও রক্ষা করতে পারছে না, ওই নৌকাও রক্ষা করতে পারছে না। সে এখন ইসলামিক টেররিস্ট হিসেবে বাংলাদেশকে দেখানোর চেষ্টা করছে, সবকিছু ফেল করে গেছে। সে মনে করছে যে বিরোধী দলকে চাপিয়ে রেখেছে, কোনো চিন্তা নাই। এখন শহীদকে যদি লাস্টের দিকে, এখন শহীদ ইজ এ প্রবলেম, বিকজ হোল ওয়ার্ল্ডে সে মাদার অফ মাফিয়া আমি দিয়েছি। আমি তো ফ্যাশন করে দিই নাই, আমি কোনো ফুর্তি করে দিই নাই, আমার প্রমাণ আছে। সে মাফিয়াদের প্রোটেক্ট করেছে, তাদেরকে, আমার লোককে হত্যা করেছে, তার প্রমাণ আছে, একদম ডকুমেন্টারি এভিডেন্স। সো এটা তো সে পার পাবে না। অতএব সে জানে তার হোয়াট ইজ হার ফেট। তার কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। she has to go and it's not that too far away. দেখেন না, আজকে একটা খেলা খেলতে গেল হেফাজতকে নিয়ে, ফেল করলো হাসিনা, ক্লিয়ার ফেল করেছে। সম্পূর্ণ 90% তার এগেনস্টে গেছে, হাসিনার এগেনস্টে, এবং 90% মামুন ওলেনা তাদের ফরে গেছে। এটা এখানে কি হাসিনা প্রমাণ করতে পেরেছে কোনো খারাপ মেয়ে ছিল বা কেউ ছিল? কোন চরিত্র যে হনন করলো, প্রধানমন্ত্রী বলছেন যে মেসেজ পার্লার থেকে একটি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সংসদে দাঁড়িয়ে তিনি এই কথা বললেন। এই বিষয়টি কিন্তু পরবর্তীতে কেউই আর বলে নাই, কিন্তু শুধু প্রধানমন্ত্রী বলছে, কিন্তু তাও সংসদে দাঁড়িয়ে। অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ সংসদে। ওরকমই স্ট্যান্ডার্ডের একটা মেয়ে, তার ব্যাকগ্রাউন্ড খবর নিয়ে দেখেন, এর স্ট্যান্ডার্ডই হচ্ছে এইসব আজে বাজে কথা বলা। একটা মানে একটু বেজ্জতি, মানে জনগণকে বলবো, এরকম সাব স্ট্যান্ডার্ড অত্যন্ত নিচু মানের একজন যদি প্রধানমন্ত্রী আপনাদের দেশে থাকে, তাহলে সুইসাইড করেন সবাই। প্রতিবাদ তো করছেনই না। গণ অভ্যুত্থানের তো খবর, মানে আপনারা অন্য কাজে বলেন গণ অভ্যুত্থান করতে আমাকে ডাক দিতে। এরকম একটা নির্লজ্জ, আনফিট একটা মহিলা দেশের প্রাইম মিনিস্টার বসে আছে, এসব আজে বাজে কথা বলছেন, নিচু লেভেলের কথা বলছে পার্লামেন্টে। তাহলে আমরা কিসের জনগণ? আমাদের স্ট্যান্ডার্ড কোথায়? আমরা কোন আদর্শের লোক? তাহলে
এটা তো বুঝতে হবে। তো যাই হোক, কর্নেল শহীদ, আজকে 5ই এপ্রিল আপনি 2019 সালে একটি ঘোষণা দিয়েছিলেন যে অপহরণ ও বিচারহীনতা দিবস হিসেবে যেন আজকের দিনটিকে ঘোষণা করা হয়, এবং আমি যতটুকু জানি যে এই দিনে আপনার 2 স্টাফকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 4 জনকে তুলে নিয়ে গিয়েছিল। তো খুব সংক্ষেপে এই ঘোষণাটার সম্পর্কে একটু বলেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জানেন যে 2018 5ই এপ্রিল আমার 4 জন স্টাফকে, আমি তখন দেশের বাইরে, হঠাৎ করে স্টাফকে নিয়ে গেল, সব কাগজপত্র সহ অফিস আদালত সব লুটপাট করে 31 বাক্স নিয়ে চলে গেল ডাইরেক্ট তারেক সিদ্দিকের বাসায়। তার ওয়াইফ করেছে এগুলো। তারপরে তাদেরকে 2 দিন নিয়ে টর্চার করলো, 2 দিন পরে ছেড়ে দিল, এবং তারা স্টেটমেন্ট দিয়েছে, আমি যে প্রমাণের কথা বারে বারে বলছি। তারপরে আমি লিগ্যাল নোটিশ এখানে ব্রিটিশ ফার্ম থেকে দেওয়া শুরু করেছি। তারপরে তারা আবার যখন 30শে ডিসেম্বরে পাওয়ারে আসলো, মানে ওই ইলেকশনে এসে 13 তারিখে ওদেরকে ধরে নিয়ে গেলো। তার মধ্যে তো একজনকে মেরে ফেলেছে, 2 জন এখনো জেলে। এই যে আপনার একজন স্টাফকে যে হত্যা করা হলো, 2 জন এখনো জেলে, আপনাকে আইনগত কোনো প্রোটেকশনে যান নাই? অফকোর্স, আমি তো সেটাই বলছি আপনাকে, যে আমরা লিগ্যাল নোটিশ 3টা পাঠিয়েছি। আর বাংলাদেশে যখন মামলার জন্য চেষ্টা করছি, তখন আমার লোকজনকে ধরে নিয়ে গেল, এবং উকিল টুকিলও নাই। এখন পর্যন্ত জানি না আমার উকিলরা কোথায়, মামলা করব কি করে আমার বিরুদ্ধে। আমি যেটা বারে বারে বলতে চাচ্ছি, যে আজকে যারা আমাকে বলেছিলেন ঘোষণা দিতে, আমার প্রথম যে কেসটা, মামলাটা আমাকে দিয়েছে, আমি একজন ইসলামিক টেরোরিস্ট। আমি আইএস, জেএমবি, বিভিন্ন ইসলামিক দলকে, এবং যে মাদ্রাসাগুলো আমি সাহায্য করতাম, যেটা আমার ওয়েবসাইটে আছে, ওগুলাকে দেখিয়েছে যে ওগুলা সব টেরোরিস্ট মাদ্রাসা, যেটা আজকে হাসিনা বললো যে মাদ্রাসাও পুরাই দিবে নাকি সে। তো ওগুলো দেখাচ্ছে যে আমি টেরোরিস্ট। আপনারা আমার প্রথম এফআইআরটা দেখেন, এবং আমার বাসার থেকে যে বই নিয়ে গেছে, ওখানে কিন্তু হাজারো বই আছে, তার মধ্যে কোরআন শরীফ নিয়ে দেখাইছে এগুলো হলো জিহাদি বই। এগুলো আপনাদের জানতে হবে, অসুবিধা নাই। তো কর্নেল শহীদ, আপনার যে স্টাফকে হত্যা করা হয়েছে, তার একটি ছেলে তো বোধহয় এখনো সেনাবাহিনীতে। হ্যাঁ, তো বিচার টিচার কিছুই করেনি। আর সবচেয়ে বড় কথা, যেই সরকার আমার বিরুদ্ধে টেরোরিস্টের কেস দিয়েছে, সেই সরকারের সেনাপ্রধান আমার সাথে ফোনে কথা বলেছে, যে কিনা আমার সাথে গত 3 বছর কোনো কথাবার্তা নাই। তার মানে কি? সব মিথ্যা মামলা। আমরা প্রত্যাশা করি যে সেনাবাহিনীর বর্তমানে যিনি মেজর হিসেবে কর্মরত আছেন, তিনি তার পিতার হত্যার বিচার পাবেন, এবং নিশ্চয়ই আপনি যেভাবে বলছেন, বাংলাদেশের মানুষ জেগে উঠবে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার গণতন্ত্রের পথে ফেরত যাব। এবং আমাদের এই হত্যাকাণ্ডটাই একমাত্র কিন্তু লিখিত প্রমাণ, এবং অ্যাবডাকশন একদম ডকুমেন্টারি প্রমাণ আছে না। এবং এই বিষয়টা নিয়ে আল জাজিরা রিপোর্ট করেছে। এই বিষয়টি মার্কিন সিনেটরদের যে চিঠি, সেই চিঠিতে আছে। এই বিষয়টি আপনার হিউম্যান রাইটস রিপোর্টে আছে, এবছরের রিপোর্টেও আছে। তো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটা বেরোলো, ওটাতেও আছে। জি। তো কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো নিকট ভবিষ্যতে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতেই পারছেন কর্নেল শহীদের যে আলোচনা, যে বিশ্লেষণ, আপনারা নিশ্চয়ই তার মর্মার্থ উপলব্ধি করতে পারছেন। আপনারা বুঝতেই পারছেন যে বাঁচতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, গণতন্ত্রে ফিরে যেতে হবে, মত প্রকাশের স্বাধীনতা এবং সুশাসন এবং মানবিক অধিকার, মানুষ হিসেবে আপনার যে অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আপনাকেই সংগ্রাম করে অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।